স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। শ্রীলঙ্কার জন্য গলা ফাটানো টাইগাররাই এবার লঙ্কানদের ঘায়াল করতে মরিয়া। পেস বোলিং কোচ শন টেট বলছেন জয় দিয়ে শুরু করতে চান এশিয়ান কাপের সুপার 4। টেটের বিশ্বাস দুবাইয়ের পিচে গেম চেঞ্জার হতে পারেন মোস্তাফিজ। শনিবার রাত 8:30টায় লঙ্কা বাংলা ক্ল্যাশ। দুবাই থেকে সাইফুল রুবুকের রিপোর্ট। এশিয়ার দ্বিতীয় সেরা দলই এশিয়া কাপ থেকে হাওয়া। রশিদ নবীরা কোথায়? টাইগারদের থাবায় কুপোকাত। এশিয়া কাপ থেকে ছিটকে গেছে ওরা। পাকিস্তানি এক সাংবাদিক বাংলাদেশের প্র্যাকটিস কভার করতে এসে ঠিক এইভাবেই রিপোর্টিং করছিলেন বা কথা বলছিলেন। সত্যিই তো বাংলাদেশ যেইভাবে আফগানিস্তানকে সবশেষ ম্যাচে হারিয়েছে, উড়িয়ে দিয়েছে, তাদের কনফিডেন্সটাও স্কাই হাই। পাশাপাশি সেই আফগানিস্তান পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে, অর্থাৎ টাইগাররা শ্রীলঙ্কার জন্য দোয়া করেছে, প্রার্থনা করেছে কিংবা সাপোর্ট করেছে, সেই টাইগারদের আসলে সেইটা কাজে লেগেছে। বলা যায় শ্রীলঙ্কা দুর্দান্ত খেলে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে বাংলাদেশকে নিয়েই সুপার 4-এ এসেছে। তবে বাংলাদেশ যাকে বন্ধু বলেছে একদিন পার হতেই তাকেই শত্রু ভাবছে, কারণ তাকেই হারাতে হবে, তাকেই আসলে ভেঙে চুরে দিতে হবে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কা সুপার 4-এর প্রথম ক্ল্যাশ। টাইগার শিবিরা এক্সপেক্ট করছে যে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার খারাপ দিন, বাংলাদেশ বেটার ক্রিকেট খেলেই জয় দিয়েই শুরু করবে এশিয়া কাপের সুপার 4। The good thing is we can just focus on what we are doing, and I'm sure Sri Lanka the same because we know each other fairly well. শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে যেভাবে দুর্দান্ত খেলছে, ওরা 2022-এ চ্যাম্পিয়ন, এই টুর্নামেন্টে বর্তমানে আনবিটেন। এই দলটার বিপক্ষে টাইগাররা কি জয় পাবে? কে এক্স ফ্যাক্টর হতে পারে? শন টেট পেস বোলিং কোচ, তিনি মনে করেন দুবাইয়ের পিচে মুস্তাফিজের বোলিংটা, মুস্তাফিজের ফর্মটা দুর্দান্তভাবে কাজে লাগতে পারে। তার কাটার স্লোয়ার, তার এক্সপিরিয়েন্স বাংলাদেশকে এগিয়ে নিতে পারে। একটা তথ্য দিয়ে রাখি, বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টি-20-তে সাকিব আল হাসান 149 উইকেট পেয়েছেন, মুস্তাফিজ 146 উইকেট। যদি সাকিবকে ছুঁয়ে ফেলেন, সাকিবকে টপকে যান, তাহলে কিন্তু বাংলাদেশও সুপার 4টা দুর্দান্তভাবে শুরু করবে। বলা যায় মুস্তাফিজের বোলিংয়েই শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠার রেসে অনেকটাই এগিয়ে যাবে। I think with the Fizz, if he's in an environment where he's happy, I think he will perform well. He's obviously a big player for our team. দুবাইতে লঙ্কা বাংলা ক্ল্যাশের আগের দিন টাইগারদের চনমনে আত্মবিশ্বাসী লেগেছে, সবার মাঝে জেদ দেখা গেছে ভালো করার। তবে একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, অনেক বেশি আলোচনা হচ্ছে, শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ের পিচে পঞ্চম বোলার কে হবে লিটনদের? সবশেষ ম্যাচে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে পঞ্চম বোলারের সেই ঘাটতিটা কিন্তু দেখা গেছে। জেনুইন 4 জন বোলার নিয়ে খেলেছিল টিম বাংলাদেশ। পঞ্চম বোলারের 4 ওভারের কোটা পূরণ করেছিল শামীম এবং সাইফ হাসান। ওই 4 ওভারে কিন্তু 55 রান হয়েছে। এখন প্রশ্ন জাগতেই পারে, আবারও কি সেই অকেশনাল বোলারদের উপরে ভরসা রাখবে শ্রীলঙ্কা? প্রতিপক্ষ তারা কিন্তু দুর্দান্ত ছুটছে, তাদের ব্যাটিং অর্ডার, টপ, মিডল, ফিনিশিং সব জায়গায় দুর্দান্ত। তাদের বিপক্ষে আরও একজন জেনুইন বোলার অবশ্যই দরকার টিম বাংলাদেশে, সেটাই এখানে আলোচনা হচ্ছে। সেই জায়গাটাতে যতটুকু আজ পাওয়া গেছে প্র্যাকটিস দেখে, সোহান, জাকির আলী, শামীম পাটোয়ারি, 3 জনের মধ্যে যে কোনো একজনকে হয়তো ড্রপ দিয়ে পিচ বুঝে শেখ মেহেদি কিংবা তানজিম সাকিব যে কোনো একজনকে নেওয়া হতে পারে বেস্ট 11-এ। সাইফুল রূপক, 71, দুবাই, আরব আমিরাত। এশিয়া কাপের সুপার 4-এ টাইগাররা বাজিমাত করতে পারবে কি? খালেদ মাহমুদের বিশ্বাস ফাইনালে খেলবে টিম টাইগার্স। শ্রীলঙ্কার বিপক্ষে একাদশ কেমন হওয়া উচিত? হৃদয় আর জাকেরের হলোটা কি? সবকিছু নিয়ে সাবেক টাইগার ক্যাপ্টেন খালেদ মাহমুদ সুজনের বিশ্লেষণ নাইহান বিন জোসেমের রিপোর্টে। বাংলাদেশ শ্রীলঙ্কার রাইভালরিটার শুরু 2018 সালে নিদাহাস ট্রফিতে। সেই নাগিন ডান্স নিশ্চয়ই মনে আছে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সেই দূরত্বটা অল্প সময়ের জন্য, দুদিনের জন্য হলেও কমে গিয়েছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই নিদাহাস ট্রফিতে বাংলাদেশের ক্রিকেটাররা কিভাবে আসলে নাগিন ডান্স দিয়েছিল এবং যেটা একদম বিখ্যাত হয়ে গেছিল। সুজন ভাই তখন ছিলেন, কিন্তু দারুণ একটা ডান্স আমরা দেখেছিলাম সুজন ভাইয়ের কাছ থেকে। সুজন ভাই, কালকে আপনি কি শ্রীলঙ্কাকে সাপোর্ট করেছিলেন মনে মনে? ডেফিনেটলি, মানে এন্ড অফ দ্য ডে আমরা চাই যে বাংলাদেশ খেলুক, মানে সেটা তো সবচেয়ে বড় কথা। শ্রীলঙ্কাকে আমরা সাপোর্ট করেছি, আবার অল্প সময়ের মধ্যে শ্রীলঙ্কার প্রতিপক্ষ হয়ে যাচ্ছি আমরা। শ্রীলঙ্কার সঙ্গে শুরু সুপার 4-এর লড়াইটা কেমন হবে মনে হচ্ছে আপনার কাছে? বাংলাদেশ প্রথম স্টেজে শ্রীলঙ্কার সাথে হারলো, যেটা আমার ছোট্ট একটা অবজারভেশন, যেটা আমি চিন্তা করছিলাম যে তাসকিন কেন খেলবেন ওই ম্যাচে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ আমাদের ওই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল না, টু কোয়ালিফাই। তো আমার মেইন বোলারকে আমি কেন ব্রেক দেবো? যদি এরকম হতো যে হ্যাঁ, আমি যেহেতু ব্যাক টু ব্যাক তাসকিনকে খেলাতে চাই
চাই না, তাহলে আমার হংকংয়ের সাথে তাসকিনকে খেলানো উচিত ছিল না। আমার লাস্ট ম্যাচের কম্বিনেশন ওয়াজ মানে আমরা যদি 5টা বোলার নিয়ে টি-20 খেলবো না, দ্যাটস ভেরি ডিফিকাল্ট। মানে এটা সত্যি চিন্তা করা ডিফিকাল্ট, কারণ আপনি টি-20 এসে বলার্সদের গেম, এখানে বোলাররা ভালো না করলে আপনি ম্যাচ জিতা ইজ ডিফিকাল্ট। আমরা ব্যাটিংকে স্ট্রং করতে গেলে আমাদের বোলিং দুর্বল না হয়ে যায়, কারণ আপনি যতই 160-70 করেন, আপনার ভালো বোলিং না থাকলে কিন্তু আপনি রান ডিফেন্ড করতে পারবেন না। আপনাকে বিলিভ করতে হবে যে আপনার ব্যাটসম্যানরা কি উইল ক্যাপেবল টু প্লে দ্য 20 ওভার্স। 120 বল খেলার জন্য আমি 7-8টা ব্যাটসম্যান ব্যাটিং করানো আমার মনে হয় না খুব একটা যুক্তিসঙ্গত। 5টা বোলার এবং তাসকিন অবশ্যই খেলা উচিত এই নেক্সট ম্যাচে শ্রীলঙ্কার সাথে। সুপার 4-এ শুধুমাত্র শ্রীলঙ্কা না, আমাদের ভারতের সঙ্গে খেলা থাকবে, পাকিস্তানের সঙ্গে খেলা থাকবে। সো ওভারঅল সুপার 4-এ বাংলাদেশের আসলে আপনি সম্ভাবনাটা কেমন দেখছেন? আমি প্রথম থেকেই বলছিলাম যে বাংলাদেশ টপ 2-তে থাকবে, ফাইনাল খেলবে। আর ওই ফাইনালের দিন কি হয় এটা আমি বলতে পারবো না। এটা থেকে ইন্ডিয়া ইজ ইউ সেড ভেরি শক্তিশালী দল, মানে এই ফর্মেটে ওরা সত্যি কথা শক্তিশালী দল। বাট এন্ড অফ দ্য ডে আবার বিশ্ব ওভারে খেলা এনিবডিজ ডে হইতে পারে না। আপনি যদি ভালো খেলে, আমাদের বেস্ট ক্রিকেট খেলি, উই আর ক্যাপেবল টু বিট এনিবডি। আসলে আপনি একদম ছোটবেলা থেকে তাওহিদ হৃদয়কে দেখেছেন, তার উঠে আসার পিছনে আপনার একটা বড় ভূমিকা আছে। সাম্প্রতিক সময়ে তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। সুজন ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে, মানে তাওহিদ হৃদয়ের সমস্যাটা আসলে কোন জায়গায় হচ্ছে? মনে হয় যে বাড়তি প্রেশারগুলোও নিয়ে নিচ্ছে, আসলে বাইরের প্রেশারগুলো মনে ওর মধ্যে বেশি পড়ছে, রান করছিল না, মাঝে একটু অফ ফর্ম ছিল, তো এগুলো হবে এটা ক্রিকেটের। বাট আমি মনে করি যে এখান থেকে বের হওয়ার একটাই উপায় হলো স্বাভাবিক ক্রিকেটটাই খেলা। আমি মনে করি যে ও বেশি কিছু করতে যাচ্ছে আমার মনে হয়, কিন্তু যদি ওর নিজের মধ্যে থাকে, যতটুকু ও জানে, যেটুকু ওর স্ট্রং জোন আছে, স্ট্রং জোনটা যদি ঠিক থাকে, আমি মনে করি হৃদয় উইল বি আ ম্যাচ উইনার ডেফিনেটলি এনি ডে। লাস্ট ম্যাচেও জাকেরের ব্যাটিংটা নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে, তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে সমালোচনা হয়েছে। বাট আমরা জানি যারা পাওয়ার হিটিং করতে পারে বাংলাদেশ দলে, তার মধ্যে অন্যতম জাকের আলী অনিক, এবং লাস্ট যেই পাওয়ার হিটিং কোচ এসেছিল জুলিয়ানুর, তিনিও বলে গেছেন যে আসলে সবচেয়ে বেশি পাওয়ার হিটিংয়ের কার্যকর্তার কাছে মনে হচ্ছে জাকের আলী অনিককে। আপনার কাছে কি মনে হচ্ছে? জাকের আলী হঠাৎ করে এশিয়া কাপে একটু মনে হচ্ছে সে তার ব্যাকফুটে আছে। আমার মনে হয় এই যে কোচ যে কমপ্লিমেন্ট করে গেছে জাকির সবচেয়ে অ্যাগ্রেসিভ, আমাদের 6 মারতে পারে, এই কথাটাই মনে হয় আমার মনে ঠিক হয়নি। আমার এটা থেকে জাকির খেলে 6 মারতে যাচ্ছে। জাকিরও নিজের ব্যাটিং থেকে একটু মনে হয় বের হয়ে গেছে আমার কাছে, যেটা মনে হয়। আমার মনে হয় যে আর একটু জাকির অবশ্যই 6 মারবে। আমি চাই যে 6টা বলে 6টা 6 মারুক, বাট এমন না যে আপনি কাটার বুঝতে হবে, আপনাকে স্লোয়ার বুঝতে, আপনি সব বলে তো 6 মারতে পারবেন না। ইউ হ্যাভ টু ওয়েট ফর ইউর অপরচুনিটি। বাট আমি যে রোটেশনের কথা বলছিলাম, জাকির লাস্ট ম্যাচে অনেক বল ডট করে গেছে, মিস করে গেছে, ব্যাটে লাগাতে পারেনি, এটাও একমাত্র হয়েছে বিকজ হি ওয়াজ ভেরি এগ্রেসিভ। তো আমার মনে হয় যে সব শটগুলো যদি একটু ওয়েট করে গ্লাইড করতে, এক রান হতো, কোনোটা গ্যাপের মধ্যে দিয়ে গেলে 2-4 হতে পারতো, ওইগুলো না করে সব কটাতেই বড় শটে জিতে গেছে, যেটাই আমার মনে হয় যে একটু ডাউনফল ওর ব্যাটিংয়ের জন্য। নাহিয়ান বিন জসিম, 71। তামিম ইকবাল নয়, বিসিবি নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুলকে এগিয়ে রাখলেন মোহাম্মদ আশরাফুল। প্রথমবার হওয়ায় তামিমকে বোর্ড ডিরেক্টর হওয়ার পরামর্শ দেয়া এই ক্রিকেটার বুলবুলকে এগিয়ে রেখেছেন তার অভিজ্ঞতার কারণে। আশরাফুলের ধারণা, লম্বা সময়ের জন্য সুযোগ পেলে দেশের ক্রিকেটকে বদলে দেবেন আমিনুল ইসলাম বুলবুল। বিস্তারিত সাদাতুর রাফির রিপোর্টে। সময় যত ঘনিয়ে আসছে, বিসিবি নির্বাচন নিয়ে আলোচনা ততই বাড়ছে। এশিয়া কাপে টাইগারদের পারফরমেন্সের চেয়েও কখনো কখনো বড় হয়ে উঠছে বিসিবি নির্বাচন, যেখানে বড় চরিত্র আমিনুল ইসলাম বুলবুল আর তামিম ইকবাল, দুজনেই বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাই বিসিবির দায়িত্বে যেই আসুক না কেন, ক্রিকেটের উন্নতি হবে, এমনটাই প্রত্যাশা মোহাম্মদ আশরাফুলের। লাস্ট 1 বছর ধরে কিন্তু আমাদের বোর্ড প্রেসিডেন্ট দুইটা ক্যাপ্টেন এক্স ক্যাপ্টেন চালাচ্ছেন। ফারুক ভাই ছিলেন, এখন আমিনুল ইসলাম বুলবুল ভাই লাস্ট 4 মাস ধরে আছেন। ক্রিকেটের কিন্তু অনেকগুলা জায়গা আছে কাজ করার, তো যিনি বোর্ড প্রেসিডেন্ট হন ওয়েলকাম থাকবে। তবে অভিজ্ঞতায় আমিনুল ইসলাম বুলবুলের চেয়ে খানিকটা পিছিয়ে থাকায় সভাপতি নির্বাচনের ক্ষেত্রে টাইগারদের সদ্য বিদায়ী অধিনায়ক তামিম ইকবালের চেয়ে বুলবুলকেই এগিয়ে রাখলেন দেশের ক্রিকেটের প্রথমেই সুপারস্টার। এখন তামিম ইলেকশন করতে চাচ্ছেন, তো আমি ব্যক্তিগতভাবে মনে করি বুলবুল ভাইয়ের যে এক্সপিরিয়েন্সটা, আইসিসিতে কাজ করার যে এক্সপিরিয়েন্স এবং উনি আসার পরে যেভাবে কাজ করছেন, আমি মনে করি যে উনি একটু লম্বা সময়ে যদি সিলেক্টেড হয়, তাহলে আমাদের যে সমস্যাটা, ওই সমস্যাটা উনি সলভ করতে পারবেন আমি বিশ্বাস করি, কারণ ওনার আলাদা একটা এক্সপিরিয়েন্স আছে এই সব বিষয়ে কাজ করাটা। অভিজ্ঞতার বিচারে কেবল তিনি বুলবুলকে এগিয়ে রেখেছেন এমনটাই নয়, সাথে জানিয়ে রেখেছেন সভাপতি হওয়ার চাইতে ক্রিকেটের উন্নতির লক্ষ্য নিয়ে বোর্ডে আসা উচিত। তিনজনই কিন্তু ক্রিকেটকে ভালোবাসেন এবং ক্রিকেটকে সার্ভ করতে আসছেন, ঠিক না? এখানে এমন না যে আমাকেই প্রেসিডেন্ট হইতে হবে, এরকম হওয়া উচিত না মন মানসিকতা। তিনজনেরই মন মানসিকতা হওয়া উচিত আমরা ক্রিকেটকে সার্ভ করব এবং ক্রিকেটের বেটারমেন্টের জন্য যা যা করা সেটা করা উচিত আমি মনে করি।
আশরাফুলের মতো একই রকম প্রত্যাশা দেশের ক্রিকেট সমর্থকদেরও। বুলবুল, তামিম কিংবা ফারুক, সবার সম্মিলিত প্রচেষ্টায় পারে দেশের ক্রিকেটের ভাবমূর্তি বদলে দিতে। সাদাতুর রাফি, ৭১। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য খেলাধুলায় আরও বেশি সুযোগ তৈরি করে দিতে চান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে আর বৈষম্যের শিকার হতে দেওয়া হবে না। তারা যেন খেলাধুলায় অংশগ্রহণের যথেষ্ট সুযোগ পায়, সেই সঙ্গে নিশ্চিত হয় কর্মসংস্থান। সকালে এক কর্মসূচিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে সময় কাটিয়ে এসব কথা বলেন বাফুফে সভাপতি। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। কেউ জন্ম থেকেই চোখের দৃষ্টি হারিয়েছেন, তো কেউ বিকলাঙ্গ হয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন জীবনের সাথে। শারীরিক প্রতিবন্ধকতায় সমাজের কাছে বোঝা হয়ে উঠেছেন অনেকে, তবে তাতে মনোবল হারাননি তারা। উল্টো শান্তি প্রতিষ্ঠায় জড়ো হয়েছেন এক ছাদের নিচে। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির উদ্যোগে প্রথমবারের মতো শান্তি প্রতিষ্ঠাকারী প্রতিবন্ধী প্রবক্তা প্রশিক্ষণে অংশ নিয়েছেন এই মানুষগুলো। আর তাদের এমন ব্যতিক্রমী কর্মসূচিতে হাজির বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিথ আউয়াল। শুনতে চান প্রতিবন্ধী ব্যক্তিদের সংকটগুলো। আমরা সবসময় বিশ্বাস করি যে শুনতে হয় মানুষকে। যদি আমরা না শুনি তাহলে আসলে সমস্যাটা কি বা সমাধানের যাত্রাটা কি বা আমাদের অপরচুনিটি কি, সম্ভাবনাগুলো কি, সেগুলো কিন্তু বোঝা অ্যাবসলিউটলি নট পসিবল। দেশের ফুটবলের অভিভাবক ও বিএনপির অন্যতম তরুণ এই নেতাকে কাছে পেয়ে যেন আকাশের তারা পেয়ে বসেন প্রতিবন্ধী ব্যক্তিরা। কথা বলতে কষ্ট হলেও, চোখে দেখতে না পেলেও যেন হৃদয় দিয়ে অনুভব করছিলেন তাবিথ আউয়ালকে। বাফুফে বসও কাউকে নিরাশ করেননি। দেশের খেলাধুলায় প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ সুবিধা নিশ্চিতে দিয়েছেন আশ্বাস। আপনাদেরকে বা আপনাদের মতো অন্য অন্য যারা কলিগরা আছেন তাদেরকে যদি আমি বঞ্চিতই রাখি, তো আমরা কি স্পোর্টসম্যান হলো বা আমাদের কি স্পোর্টসম্যান বা টিম বিল্ডিং মেন্টালিটি হলো? তো কোনো জনগোষ্ঠীকে বাইরে রাখা যাবে না, সবাইকে অন্তর্ভুক্ত করে আমরা ক্রীড়াকে আগে এগিয়ে নিতে চাই। সেটা ফুটবলের ক্ষেত্রে হোক, এটা আমরা বললাম ক্রিকেটের ক্ষেত্রেও। শত বাধা থাকলেও ওরা যেমন কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না, চলছে একসাথে, তেমনি বাফুফে বসও চান সবাইকে নিয়ে পথ চলতে। প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলায় সুযোগের পাশাপাশি কর্মসংস্থান তৈরি করে দিতে বদ্ধপরিকর তাবিথ আউয়াল। বাংলাদেশ জাতীয় দলের সাইড থেকে আপনি জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নিয়মিত বলে যাচ্ছে উনি যে শান্তি এবং একটি ডেমোক্রেটিক পরিবেশ বাংলাদেশকে তৈরি না করতে দিলে এই দেশটা কিন্তু সামনে থেকে এগিয়ে যেতে পারবে না। সেই জায়গাতে আমরা কাজ করে যাচ্ছি। অফকোর্স আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাচ্ছি যে আমাদের স্পোর্টস আমরা সবসময় মনে করি খেলোয়াড়ের বাইরেও কিন্তু অনেক স্পোর্টস নিয়ে অবদান থাকে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স লাগে, ভিডিও অ্যানালাইজার্স লাগে। সেই জায়গায় তো আমি গুরুত্ব দিব যে ওনারা যেন সেই সব জায়গায় কর্মসংস্থানে যোগদান দিতে পারেন। আরেকটা জায়গা হলো যারা খেলতে চায়, আমরা যে বারে বলেছি যে খেলোয়াড় মানে না যে টুর্নামেন্ট খেলে চ্যাম্পিয়ন হতে হবে। যারা খেলতে চায় তাদের শারীরিকভাবে একটা অবদান থাকে ক্রীড়ার থেকে, মানসিকভাবে একটা অবদান থাকে ক্রীড়ার থেকে। তা আমরা যখন আমাদের প্রতিবন্ধী ভাই বোনদেরকে ক্রীড়াতে হেল্প করব অন্তর্ভুক্ত হতে, সেই হাসান সজীব, ৭১। চর্চা, শারীরিক বড় মঞ্চ দিয়ে ফুটসলের দুনিয়ায় এন্ট্রি নিতে যাচ্ছে বাংলাদেশ। এএফসি ফুটসল এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স খেলতে 18 সেপ্টেম্বর মালয়েশিয়া গেছে বাংলাদেশ জাতীয় দল। শনিবার গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইরানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগে শুক্রবার প্র্যাকটিস সেশন করেছে দল। বিদেশি কোচের অধীনে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। দলের ক্যাপ্টেন রাহবার ওয়াহিদ খান স্কোয়াডের সবচেয়ে বড় নাম। ফুটসলের দুনিয়ায় নবীন বাংলাদেশের কাছে প্রত্যাশা খুব বড় রাখা কঠিন। তার চেয়েও কঠিন প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইরান। এই টুর্নামেন্টের 13 বারের চ্যাম্পিয়ন, কিন্তু বাংলাদেশ ক্যাপ্টেনের মুখে অন্য সুর। We're very lucky to play first game with Iran because we want to play with the best in the group, and that will set the standard of where we should play the next two games. And our players are strong, brave, they're preparing well, and they are very excited. I would say they're very excited to compete.
নেপালকে হারিয়ে শ্রীলঙ্কাকে চোখ রাঙাচ্ছে বাংলাদেশ দল। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে জোড়া জয়ের খোঁজে আরিফ ইকরামুলরা। জুম্মার নামাজ পড়ে অনুশীলন করেছে লাল সবুজরা। স্বাগতিকদের হারাতে নিতে হচ্ছে কঠিন প্রস্তুতি। প্রথম ম্যাচে নেপালকে হারানোর পর বাংলাদেশের নজর শ্রীলঙ্কার দিকে। রবিবারের ম্যাচে ওদের হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। সে লক্ষ্যে শ্রীলঙ্কার বেদেকানা ফুটবল কমপ্লেক্সে কঠোর অনুশীলন করেছে আরিফরা। প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করায় দারুণ আত্মবিশ্বাসী ওরা। তবে নেপাল ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আরও ভালো করার কথা জানিয়েছেন মিডফিল্ডার আরিফ। আমরা নেপালের সাথে সবাই সুস্থভাবে ম্যাচ উইন করেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল এবং আমরা সেটার কারণে সেমিফাইনালে এক ধাপ এগিয়ে আছি। তো আমাদের সেই পরিকল্পনা অনুযায়ী সেকেন্ড ম্যাচ আমাদের শ্রীলঙ্কার সাথে। তো শ্রীলঙ্কার সাথে ম্যাচটি আমাদের কোচ দেখেছেন, তো সেই অনুযায়ী পরিকল্পনা সাজাচ্ছেন। তো আমাদেরকে সেভাবে ডিরেকশন দেওয়া হচ্ছে, সেভাবে আমরা যাচ্ছি। আর আমাদের রিকভারি সেশন ছিল, আর সাবস্টিটিউট যারা ছিল তাদের আজকে ফুল সেশন এবং আমরা আইসবাত করেছি। তো আমরা পরের সেশন নিয়ে খুবই মনোযোগী এবং আমরা ইনশাল্লাহ পরের ম্যাচ জয় করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে চাই সেমিফাইনালে। গতকালকে আমরা নেপালের বিপক্ষে জয়লাভ করছি। 7 সপ্তাহ আমরা অনেক হার্ডওয়ার্ক করছি। আমরা কোচের যে ইয়া ছিল পরিকল্পনা, সেইটার অনুযায়ী আমরা কালকের ম্যাচটা জয়লাভ করছি। আমাদের সামনে শ্রীলঙ্কা ম্যাচ আছে, এটা ইনশাল্লাহ ভালো করলে আমরা সেমিফাইনালের দিকে এগিয়ে যাব। চ্যাম্পিয়নশিপে এবার দুই তারকার মহা লড়াই। একদিকে মাঠে হামজা চৌধুরী, অন্যদিকে ডাগআউটে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। শনিবার কিংস পাওয়ার স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লেস্টার সিটি আর কভেন্ট্রি, যা M69 ডার্বি নামে উত্তেজনা ছড়াচ্ছে দুই শিবিরেই। বিস্তারিত রিপোর্টে। একটা 3 লেনের রাস্তা, যে রাস্তার সাথে জড়িয়ে আছে ইংলিশ ফুটবলের ইতিহাস, যার সাথে এখন জড়িয়ে গেছে হামজা আর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। M69 মধ্য ইংল্যান্ডের 25 কিলোমিটার এই হাইওয়ে যুক্ত করেছে ইংল্যান্ডের দুই শহর লেস্টার আর কভেন্ট্রিকে। তাই লেস্টার সিটি আর কভেন্ট্রি সিটির ফুটবলীয় দ্বৈরথের নাম হয়ে দাঁড়িয়েছে M69 ডার্বি। শনিবার সেই ডার্বিতেই মুখোমুখি হচ্ছে হামজার লেস্টার আর ইংল্যান্ডের লেজেন্ডারি ফুটবলার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কভেন্ট্রি। দুজনের তফাৎ, হামজা থাকছেন মাঠে আর ল্যাম্পার্ড কোচ হিসেবে কভেন্ট্রির ডাগ আউটে। চলতি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে 5 রাউন্ড এরই মধ্যে শেষ। এই মুহূর্তে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ আছে লেস্টার আর 9 পয়েন্ট নিয়ে 6-এ কভেন্ট্রি। ইন্টারেস্টিং ইস্যু, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত 5 ম্যাচের কোনোটাই হারেনি কভেন্ট্রি। তবে 3টা ড্র তাদের ঠেলে দিয়েছে লেস্টারের পেছনে। অন্যদিকে 5 ম্যাচে 3 জয়, 1 ড্র আর 1 হারে ফক্সরা কিছুটা আপার হ্যান্ডে। 20 মাস পর আবারও লেস্টার কভেন্ট্রি মুখোমুখি হতে যাচ্ছে। চ্যাম্পিয়নশিপে শেষ 10 হেড টু হেডে মার্তি সিফুয়েন্তেসের দলই এগিয়ে। কভেন্ট্রির 2 জয়ের বিপরীতে লেস্টারের জয় 4টায়, বাকি 4 ম্যাচ হয়েছে ড্র। হামজাদের মুখোমুখি হবার আগে ল্যাম্পার্ড অবশ্য কিছুটা নির্ভার। তার দল গোল করেই চলেছে। 5 ম্যাচে প্রতিপক্ষের জালে ওরা গোল দিয়েছে 15টা। 5 গোল করে এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপে জয়েন্ট টপ স্কোরার ওদের ফরওয়ার্ড হাজি রাইট। 4 গোল করে যৌথভাবে 3-এ আছেন মিডফিল্ডার ভিক্টর টর্প। এদিকে গোল করতেই যেন খাবি খাচ্ছে লেস্টার। 5 ম্যাচে ফক্সরা প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে 8 বার। গোল করার এই কারণও অবশ্য আছে। সবশেষ সামার ট্রান্সফারে যে 14 জন কিংস পাওয়ার স্টেডিয়াম ছেড়েছে, সেখানে 2 জন জেনুইন স্ট্রাইকারও ছিলেন। একজন ওডোসন এডওয়ার্ড ও আরেকজন জেমি ভার্ডি। দলে যার উপর সবচেয়ে বড় ভরসা রাখা হচ্ছিল, সেই নিউ রিক্রুট অ্যারন রামসিও গেল শনিবার তার উদ্বোধনী ম্যাচে লাল কার্ড খেয়ে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। এত কিছুর পরেও এই ম্যাচে হামজারাই স্পটলাইটে, কেননা কভেন্ট্রির বিপক্ষে শেষ 9 হোম ম্যাচে তারা আনবিটেন। অবশ্য মার্তি সিফুয়েন্তেস এবার আরও বেশি কিছুই চাইবেন, সেটা হলো জয়, ফুল 3 পয়েন্ট। কিংস পাওয়ার স্টেডিয়ামে 2 দলের ম্যাচ শুরু শনিবার বিকাল 5:30টায়। পার্থ বণিক, 71। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।